नमस्कार दर्शक बंधुरा आज 21 জানুয়ারি 2024 রোববার। आज सारा दिन मुर्शिदाबाद शहरटी घुरे देखब, तारই गल्प তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তোমরা জানো যে আমরা 35 জন মিলে একটি বাস বুক করে কাকিনাড়া থেকে মায়াপুর ঘুরে গতকাল রাতে মুর্শিদাবাদে এসেছি। রাতে হোটেলে ছিলাম, সকালবেলা জলখাবার খেয়ে পুরো মুর্শিদাবাদ হোটেলটি ঘুরব আর সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। আমরা বাস বুক করে 35 জন মিলে এসেছি। মায়াপুরের ভিডিও যারা দেখোনি তারা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। তোমরা মুর্শিদাবাদে এলে টোটো অথবা ঘোড়া অথবা একটা গাড়ি বুক করে পুরো শহরটা ঘুরে দেখতে পারো। আমরা অনেকজন আছি, তাই 5খানা টোটো ভাড়া করে নিয়ে ঘুরতে বেরোবো। একটা টোটো 500 টাকা করে। এবার আমি তোমাদের মুর্শিদাবাদ সম্পর্কে কিছু বলবো, তোমরা কী করে আসবে। শিয়ালদা ও কলকাতা থেকে লালগোলা লাইনের ট্রেনে এসে মুর্শিদাবাদ স্টেশনে নামতে পারো, অথবা ভাগীরথী এক্সপ্রেস, হাজারদুয়ারি এক্সপ্রেস প্রতিদিন, আর ধনধান্য এক্সপ্রেস 3 দিন সপ্তাহে আছে। এছাড়া লালগোলা প্যাসেঞ্জার ট্রেন আছে, তাতেও আসতে পারো। হাওড়া থেকে আজিমগঞ্জ লাইনে এসে লালবাগ কোর্ট রোড স্টেশনে বা আজিমগঞ্জ স্টেশনে নেমে ভাগীরথী নদী পার হয়ে মুর্শিদাবাদে চলে আসতে পারো। উত্তরবঙ্গ বা কলকাতা থেকে যারা বাসে আসবে তারা বহরমপুরে নেমে মুর্শিদাবাদে চলে আসবে। ওখান থেকে টোটো বা ট্রেকার ধরে চলে আসতে পারো। আর দুর্গাপুর আসানসোল থেকে যারা আসবে তারা স্টেট বাস আছে, সেখান থেকে নবাবের অস্তাবল বাস স্ট্যান্ডে নেমে আসতে পারো। এই জায়গাটির নাম করা হয়েছে জাফরগঞ্জ। জাফরগঞ্জে রয়েছে মীর জাফরের সমাধি। এখানে তার বংশধরদের 1100 কবর রয়েছে। মীর জাফর নাজাফি বংশের ছিলেন, তার মাধ্যমে বাংলার নজাফি বংশধরের শুরু। এরা সবাই ব্রিটিশদের অধীনস্থ নবাব ছিলেন। তবে মীর জাফরের জামাতা মীর কাসিম স্বাধীনচেতা নবাব ছিলেন, সেজন্য ব্রিটিশদের সঙ্গে তার দ্বন্দ্ব হয় এবং তাকে সরিয়ে দেয়। আবার মীর জাফরকে নবাব করা হয়। মীর জাফরের বংশধরের সমাধিক্ষেত্র। মীর জাফরের ছিল 5 ছেলে। জাফরগঞ্জে 4 ছেলের সমাধি আছে। মীর জাফরের ছিল 3 স্ত্রী। প্রথম স্ত্রী ছিলেন শাহ খানম, তিনি আলীবর্দীর বোন ছিলেন। তৃতীয় স্ত্রী ছিলেন মুন্নি বেগম। মুন্নি বেগম ছিলেন ওই সময় ভারতবর্ষের সেরা বাইজি। মুন্নির রূপ যৌবনের প্রেমে পড়ে যান মীর জাফর। তার সব স্ত্রীর সমাধি আছে এই জাফরগঞ্জের সমাধিক্ষেত্রে। মীর জাফরের সমাধি জাফর ও ব্রিটিশ অধীনস্থ অন্যান্য নবাবদের এই সমাধিক্ষেত্র আমাদের ইতিহাসের গ্লানিমানদের কথাই মনে করিয়ে দেয়। এবার আমরা এসে বললাম নাসিপুর রাজবাড়ি। এই এলাকার নাম নাসিপুর, তাই এই প্রাসাদের নামও নাসিপুর প্রাসাদ। দেবী সিংহ এই প্রাসাদ নির্মাণ করেন 1776 সালে। এরপর রাজা কীর্তিচন্দ্র সিং বর্তমানে এই প্রাসাদ পুনর্নির্মাণ করেন 1900 সালে। তিনি দেবী সিংহেরই উত্তরপুরুষ। এই প্রাসাদে হিন্দুদের অনেক দেবদেবীর প্রতিমা স্থাপন করা হয়েছে। এই রাজবাড়িতে রয়েছে ঠাকুরবাড়ি। এই ঠাকুরবাড়িতে তার পারিবারিক দেবতা রামচন্দ্র দেব ঠাকুর অবস্থান করেন। এর অন্যতম আকর্ষণ এই প্রাসাদ হাজারদুয়ারির ছোট সংস্করণ বলা হয়। প্রাসাদে রয়েছে প্রাচীন গ্রন্থাগার, আর্ট গ্যালারি, মোবাইল ভিডিও, মার্বেলের জাফি, জাল, পাথরের মূর্তি, ভিত্তিক আরও রাজপ্রাসাদের বিভিন্ন ব্যবহার দিয়ে রয়েছে। এবং সর্বপাশে প্রাসাদটি অবস্থিত। প্রাসাদের রেখা সিঁড়ির 2 পাশে 2 সিংহমূর্তি। সিঁড়ির সামনেই রয়েছে 4 স্তর বিশিষ্ট এক মানিক করা 2 তলা বিশিষ্ট এই প্রাসাদের মাঝখানে রয়েছে প্রশস্ত খালি জায়গা, চারপাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি। এখানে দেবী সিংহের উত্তরপুরুষ পেন্টিং রয়েছে।
প্রাসাদের সামনে অংশটি মোটামুটি সংরক্ষিত রয়েছে, কিন্তু ভেতরের দিকে পুরোটাই ভগ্নদশা। প্রায় পুরো প্রাসাদেই কলেজতলা খসে গেছে। লোহার বিম দিয়ে কোনো মতো ছাদগুলো পতন থেকে রক্ষা করা হয়েছে। জানলা দরজা খুলে পড়ছে। অনেক আগে একটি কক্ষে প্রাসাদের মতোই একটি মডেল রাখা রয়েছে, তার অবস্থাও প্রাসাদের মতো। এই প্রাসাদ হলো এক অত্যাচারী রাজকর্মচারী ও ইংরেজ বংশধর লোকের প্রাসাদ। তাই এর দেওয়ালে কান পেতে শোনা যায় অত্যাচারিত প্রজাদের আত্মা। এখানে লোহার গড়া দেওয়া পুকুর রয়েছে। বলা হয় প্রজারা খাজনা দিতে না পারলে এই পুকুরকে বন্দি করে রাখা হয়, প্রয়োজন হলে ফাঁসিও দেওয়া হয়। গাঢ় ঘরে কাঠি রয়েছে ফাঁসি ঘর। এমনকি ৭৬ সালের মন্বন্তরের সময়ও প্রজারা দেবী সিংহের অত্যাচারের হাত থেকে রক্ষা পেত। এদিকে দেবী সিংহের ধীরে ধীরে আরও উন্নতি হতে থাকে। ১৭৮১ সালে কোম্পানি তাকে পূর্ণিয়া, রংপুর, দিনাজপুরের লিজ দেয়। বাংলা, বিহার ও উড়িষ্যার পুতুল নবাব তখন সিরাজউদ্দৌলা। বাংলার দেওয়ানি লাভের পর তার অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। তার অত্যাচারে রংপুর, দিনাজপুর সহ বাংলার মানুষ দুর্বিষহ অবস্থায় নিপতিত হয়। ফলে প্রজাদের মধ্যে ক্ষোভ দানা বেঁধে ওঠে। দেবী সিংহের অত্যাচারে ১ বছরের মাথায় প্রজারা বিদ্রোহী হয়ে ওঠে। কৃষক প্রজারা বাধ্য হয়ে রংপুরের কালেক্টরের কাছে দেবী সিংহের বিরুদ্ধে অভিযোগ করে, কিন্তু কালেক্টর প্রজাদের দাবি মানলেন না। ওদিকে প্রজারাও দমার পাত্র নন। এদিকে কৃষকরা সবাই নুরুল উদ্দিন নামে এক ব্যক্তিকে তাদের পরিচালক নির্বাচিত করে তাকে নবাব বলে ঘোষণা করল। নুরুল উদ্দিন বাংলার এই কৃষকদের বিদ্রোহ পরিচালনার ভার নিয়ে এক প্রবীণ কৃষককে তার দেওয়ান নিযুক্ত করলেন। এভাবেই বাংলার মুকুটহীন নবাব হলেন নুরুল উদ্দিন। তিনি দেবী সিংহকে কোনো রকম কর না দিতে আদেশ দেন। এভাবে বাংলার সব হিন্দু মুসলমানরা দেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ১৮৭৩ সালে রংপুরে বিদ্রোহ শুরু হয়। এতে বহু লোক হতাহত হয়। এদিকে দেবী সিংহ প্রাণ ভয় রংপুরের কালেক্টর গুডল্যান্ডের শরণাপন্ন হন। প্রতিশোধ নিতে ব্রিটিশ সহায়তায় সৈন্যরা কৃষকদের উপর পাল্টা আক্রমণ করে। এতে নুরুল উদ্দিন গ্রেফতার অবস্থায় নিহত হয়। বলা হয় এই যুদ্ধে প্রায় ৬০ জন বিদ্রোহী নিহত হয় ও আহত হয় কয়েকশো। এভাবে বাংলার প্রথম বিদ্রোহী মুকুটহীন নবাব দেবী সিংহ তথা ব্রিটিশদের বিরুদ্ধে রক্ত দিয়ে প্রমাণ করেন যে সিরাজ তখনও মরেনি, সিরাজ এখনও মরেনি। সিরাজের রক্ত আজও স্বাধীনতার ডাক দিয়ে যায়। কখনো জাগো বাজে, আবার কখনো বা স্বাধীনতার সংগ্রাম ও বিদায়। নসিপুরের দেবী সিংহের প্রাসাদে অত্যাচারিত নির্যাতিত কৃষক প্রজাদের আর্তনাদের আওয়াজ যেমন শুনেছি, সমধিক উচ্চস্বরে রবে শুনেছি নুরলিদানের জাগো বাহে ডাক। এই হলো নসিপুরের রাজবাড়ির কাহিনী। এই রাজবাড়িতে ঐতিহ্যশালী ঝুলন যাত্রা উৎসব, রথযাত্রা উৎসব আজও একইভাবে পালিত হয়, তবে জৌলুস অনেকটাই কমে গিয়েছে। এই কুখ্যাত দেবী সিংহের উত্তরপুরুষ কীর্তিজাদের বসতবাড়িটি জাফরগঞ্জের উত্তরে অবস্থিত। এই বসতবাড়ি হাজারদুয়ারের অনুকরণেই তৈরি। রাজবাড়ির ভেতরে 10 অবতার মহাবীর মূর্তি, পুতুলের সাহায্যে দেখানো বিষ্ণু পুরাণ কাহিনী, যাত্রীর কাজ উল্লেখযোগ্য। তাই বন্ধুরা, তোমরা একবার অবশ্যই এসে মুর্শিদাবাদে এত সুন্দর সুন্দর সব ইতিহাস বর্তমান অবশ্যই একবার দেখে এই আনন্দ উপভোগ করে যেও। এখন শীতকালে ঘুরতে খুবই ভালো লাগে। ঠান্ডার মধ্যে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। তবে মুর্শিদাবাদ আসলে অবশ্যই 2 দিন সময় নিয়ে আসবে, কারণ গঙ্গার একদিকে আবার গঙ্গা পার করে আরেক দিক দেখতে হয়। সুতরাং 2 দিন না হলে মুর্শিদাবাদ ঘুরে দেখা সম্ভব নয়। আমরা তো টোটো করে ঘুরছি, যারা ইচ্ছা করবে টাঙ্গা করেও ঘুরতে পারো। এই টাঙ্গা করে ঘুরলে এক একজনের মাথা পিছু 150 টাকা করে নেয়। এরপর আমরা এগিয়ে চললাম আবার টোটো করে। এবার নেক্সট পয়েন্ট আমরা যাব জগৎ শেঠের বাড়ি।
জগৎ শেঠ একসময় বাংলার সম্পদশালীরাই এই পদবী দেখতে সুন্দর তো। জগৎ শেঠ পদবী জগৎ শেঠের পারিবারিক ইতিহাস অনেক আগে। মর্যাদা সম্পন্ন এক পরিবার হিসাবে পরিচিত ছিল। জগৎ শেঠের বাড়ি আলীবর্দী ও সিরাজের রাজসভার এক রাজন্য ছিলেন জগৎ শেঠ। জগৎ শেঠের পূর্বপুরুষ মানিকচাঁদ ও ফতেচাঁদের এই সম্পদ ছিল যে জনশ্রুতি আছে তাদের ভাণ্ডার দিয়ে বাঁধ তৈরি করলে গঙ্গার পানির প্রবাহ বন্ধ করে দেওয়া সম্ভব হতো। মানুষ বিশ্বাস করত যে জগৎ শেঠদের মতো ধনী ভারতের দ্বিতীয়টি নেই। এই জনশ্রুতির কারণেই বেশ কয়েকবার জগৎ শেঠদের ধন ভাণ্ডার লুট হয়, কিন্তু তাতেও তার ভাণ্ডারে সম্পদের কমতি হয় না। টাকশালের মালিক ছিলেন জগৎ শেঠ। 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার নবাব হন। নবাব তাকে ইংরেজের সঙ্গে আর্থিক লেনদেনের দায়িত্ব অর্পণ করেন। এই সুযোগ আরো বাংলার নবাবকে বাড়ি শব্দটা পরে দিয়েছে, তার বাড়ি কিন্তু গঙ্গায় চলে গেছে, ইতিহাসে পেয়েছে। এটা বাংলাদেশ 1706 ব্যাংক ওনাকে দিল্লি ক্ষমতা দিয়েছিল মানিকচাঁদকে মুদ্রা তৈরি করার, কিন্তু লোগোবিহীন। এবার যদি মনে করেন সোনার শাড়ি, রূপোর শাড়ি, মাটির তলে গুপ্তঘর, অস্ত্রঘর, আয়না, নিজের মুখ দেখা যায় না, আবার বিস্পত্রের প্লেট, উল্কা। রিজার্ভ ব্যাংকের মাটির 20 ফুট মাটির 15 খাজাঞ্চি দেখতে যাবো, তাহলে আপনাদেরকে গাইড দিতে হবে। গাইড নিলে আপনাদের যে কজন আছেন, একজন গেলেও 70 টাকা, তবে যদি 10 জন থাকেন তাও আপনাকে 70 টাকা বিয়ার করতে হবে। তাহলে জানতে পারবেন, বুঝতে পারবেন, ভালো করে করা জিনিস দেখতে পারবেন। যদি বলেন আপনাদেরকে আমরা নিয়ে যাবো। ধ্বংসাবশেষ আজও রয়েছে। জগৎ শেঠ পরিবারের উত্তরাধিকারী আজও বেঁচে আছে। জগৎ শেঠের বর্তমান বাড়িটি বেশ ভালোভাবেই রক্ষণাবেক্ষণ হয়। এটি বর্তমানে একটি মিউজিয়াম। এখানে জগৎ শেঠের আমলের অনেক জিনিসপত্রই সংগৃহীত আছে। জগৎ শেঠের পরিবারের ব্যবহৃত বিভিন্ন ধরনের আকার, বন্দুক, পিস্তল, তলোয়ার, মশাল, খড়গ, ঢাল, গন্ডারের চামড়া জিনিসপত্র, সাইরুল, কাশ্মীরি ফটোপ্লেট, পোশাক, মসলিন, খড়ম, রাজেশ্বরী, মেয়ের পালং, টেলিফোন, স্টিং জার, টাকশালে তৈরি মুদ্রা সহ আরও অনেক কিছু এখানে রাখা রয়েছে। জগৎ শেঠের বাড়ির গুপ্ত গুহা, তবে এখানে গুপ্ত গুহাগুলো পুরো নেই। বাড়ির কিছু অংশ রেখে বাকিটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই গুহা আজ মিউজিয়ামের অংশ। দুটি গুপ্ত গুহাতেই পুরনো দিনের অনেক স্মারক সংগ্রহ করে রাখা রয়েছে। জগৎ শেঠের রাজকীয় পোশাক ও ব্যবহার্য সামগ্রী তার রাজকীয় জৌলুসেরই পরিচয় বহন করে। এখানে আছে এক অদ্ভুত আয়না, যেখানে কিছুতেই নিজের মুখ দেখা যায় না, মুখ ছাড়া সব কিছুই দেখা যায়। এর রহস্যভেদ করা কঠিন। এরকম আয়না হাজারদুয়ারি প্রাসাদেও আছে। হয়তো রাজসভায় নিরাপত্তা ও ষড়যন্ত্রকারীদের মুখ অবয়ব দেখার কাজেই এটি ব্যবহৃত হতো। এছাড়া আছে বিখ্যাত বেলজিয়ামের আয়না। একটি আংটির ভেতরে পুরো একটি মসলিন শাড়ি রাখার কথা শুনেছি। ঢাকায় এই মসলিনের একটি নমুনা দেখা গেল জগৎ শেঠের বাড়িতে। বিলুপ্ত জগৎ শেঠরা ঢাকায়ও ব্যবসা করতেন। লর্ড ক্লাইভের একটি পোশাক আছে এখানে, যা ইংরেজদের সঙ্গে বিশ্বাসঘাতক জগৎ শেঠের আঘাতের কথাই মনে করিয়ে দেয়। জগৎ শেঠের টাকশালে তো অনেক মুদ্রা আজও আছে। বিষাক্ত খাবার পরীক্ষা করার জন্য ব্যবহৃত বিশেষ থালা এখানে রক্ষিত আছে। ওই সময় ভারতবর্ষের সেরা রাজনর্তকী ছিল হীরাবাই। কথিত আছে হীরাবাইয়ের উচ্চতা ছিল 6 ফুট 2 ইঞ্চি, তার ওজন ছিল মাত্র 42 কেজি। হীরাবাইয়ের একটি পেন্টিংও রয়েছে এখানে। এবার আমরা এসে পড়লাম কাঠগোলা প্রাসাদ। প্রধান ফটক দিয়ে কাঠগোলা প্রাসাদে ঢুকলেই চোখে পড়বে সুপ্রশস্ত আমবাগান। এই আমবাগানকে পিছিয়ে ফেলে বেশ খানিকটা পথ এগোলেই আরেকটি গেট। এই গেটটি পার হলে চোখে আটকে যাবে সুপ্রশস্ত ফুলের বাগান। প্রথমেই হাতের বাম দিকে রয়েছে গোলাপ ফুলের বাগান। বিভিন্ন ধরন ও বর্ণের গোলাপ ফুলে রয়েছে সারি সারি। ডান দিকে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা, অ্যাকুয়ারিয়াম। এই চিড়িয়াখানায় ঢুকতে অতিরিক্ত 10 টাকা করে দিতে হয়। কাঠগোলাকে একসময় গোলাপ বাগানই বলা হতো। কথিত আছে এখানে লক্ষ্মী
ধনপদ, জনপদ, মহিপদ, ধনপদ তারা ছিলেন 4 ভাই। কোথাও কোথাও পাওয়া যায় তারা বর্গীদস্যু ছিলেন, আবার কোনো বর্ণনা মতে তারা ছিলেন ব্যবসায়ী। যাই হোক, এই 4 ভাই জগৎ শেঠের সহযোগীরা তৎকালীন নবাবের কাছ থেকে 1200 টাকায় 32 বিঘার এই বাগানটি কিনে নেন মন্দির নির্মাণের জন্য। তবে এখানে মোট 250 বিঘা জমি ছিল। বাগানে প্রবেশ করে জামবাগানে এই 4 ভাইয়ের ঘোড়সওয়ারের মূর্তি দেখা যায়। জানা যায় এই 4 ভাই কাঠ ও বহু মূল্যবান মূর্তি মণিমুক্ত ব্যবসা করতে, সেখান থেকেই কাঠগোলা নাম। আবার কেউ বলে তাদের কাঠগোলা ও গুদাম ছিল, সেই থেকে কাঠগোলা নাম হয়েছে। আবার কেউ কেউ মনে করেন চারপাশে যে কাঠগোলাপের বাগান রয়েছে সেখান থেকে এই কাঠগোলা নামকরণ হয়েছে। তিনি বিখ্যাত পাশ্চাত্য ভাস্কর মাইকেল এঞ্জেলের একটি মূর্তি রয়েছে। প্রাসাদটিকে ঘিরে রয়েছে চারপাশের বাগান। প্রাসাদটি বাগানের ঠিক মাঝখানে। প্রাসাদ থেকে আরেকটু সামনে এগোলেই চোখে পড়বে আরো বড় বাগান। এই বাগানের মাঝখানে রয়েছে একটি উঁচু মঞ্চ। কি অসাধারণ শিল্পীকার! তার কাপড়ের ফাঁস চাদর, কাঁধের উপর যে চাদর দেখছেন, একটা শ্বেত পাথর কেটে জয়পুরের বাঙালি শিল্পী দিবাকর ভাস্কর নিখুঁতভাবে এই মূর্তি করেছেন। মাইকেল এঞ্জেল এই এক যুগ ধরে একটা ছবি এঁকেছিলেন, যার নাম ছিল শেষ বিচার। কিন্তু মিউজিয়ামে নামে এক নর্তকী নাকি করে বাবুদের থেকে 5,000 টাকা করে পারিশ্রমিক দিলেন। আমরা এই মাত্র ঢুকবো। এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের প্ল্যান, মুর্শিদাবাদ শিল্পের কাজ। এটা ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর 40 ফিট উচ্চতা। মুর্শিদাবাদের বাঙালি শিল্পী 12 পয়সায় মজুরিতে কাজ পেতেন ব্রিটিশ পিরিয়ডে। হেল্পারগুলো 6 পয়সায় পেত। আমরা লাইব্রেরিতে স্টাডি করে দেখলাম প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়েছিল সেখানে। সেটা আপনারা দেখছেন। এখানে কয়েকটা হিন্দি ফিল্ম, বাংলা ফিল্ম, সিরিয়ালগুলো আপনারা দেখেছেন। মাঝে সাঝে রাজবাড়িটা দেখ। এক যে ছিল রাজা বলদুর্গ মাইতি, আমি সিরাজের বেগম, বেহুলা, প্রফুল্ল, মহাবীর, তারাপীঠ, দেখেন বাবু, এইসব শুটিংগুলো আমাদের রাজবাড়িতে হয় কিনা। এইবার আমরা একটু সামনে দাঁড়াই। 4 ভাই 4 কোণে নিজের মর্মতো রাজা নবাবদের নিয়ে বসে এই ইস্ট ইন্ডিয়া লোহার চেয়ার ব্রিটিশে এগুলো দাবা ভাষা খেলতেন। আমরা মাঝে মাঝে দেখতে পাবেন এবং এসব জায়গায় তারা সুরা পান। এইবার আমরা ঢুকবো মিউজিয়ামে। প্লিজ আমাদের টিমের বাইরে যারা আছে গাইডের চার্জ লাগে ভাই, ঢুকবেন না প্লিজ। আচ্ছা, তাহলে আমি যখন আসতো তখন জল কেলি হতো, জলে খেলা হবে নর্তকীদের নিয়ে। তখন কি ছিল, ওই গোল গোল 4টে রুম দেখতে, 4টে সিকিউরিটি গাঁদা বন্দুক নিয়ে দাঁড়াতো। এটা নানান ধরনের আলো দিয়ে আলোকিত করে দিত। আচ্ছা, আর দুইটো সুগন্ধ সুন্দর আতরের জল দিত। ওই মাঠের আতরের জল গড়িয়ে পুকুরে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ফেরাস দারুণ সিস্টেম। বছরের দিকে তাকান, এদের বিশের প্রথম দেবতা ফেরাস বিশে। এটা দেখার পর আপনাদের বেশ কিছু আমাদের চড়ে যেত, খুব রেস্ট্রিক্টেড ব্যাপার ছিল সেখানে, বুঝতে পেরেছেন তো। এই পালকিতে চড়ে যেতে হতো, সেই যুগের কাঠ আর নেই, কিন্তু এগুলো প্রায় কাটছে। আসুন এই সামনে। রুম আমার বলা হয়নি, এই লম্বা টানা রুমটা কিচেন এবং ডাইনিং। এটা রান্নার ঘর, খাবার ঘর ছিল তাদের। আমলের রাজাদের খাওয়া দাওয়া করতে পারে। আপনাদের মতো দর্শকদের জন্য এটা রেস্টুরেন্ট খোলা থাকে। এটা জৈন পাবেন, জৈন নিরামিষ খায়, আমরা তো আমি ভালোবাসি, তাই ভাই এটা রেস্টুরেন্ট খোলা থাকে। এখানে নিরামিষ খাবারও পাওয়া যায়। এটা রিনোভেশন হচ্ছে, আপনারা ছাড়িয়ে উঠতে পারে। এই মাছগুলো সেই পুকুর দেখলেন, আবার খারাপ ঘোরা খাবার
সেই পুকুরে নিদর্শন। এদের জৈন ধর্মেরই সে জীব হত্যা মহাপাপ, এরা মানে না, এরা ডাকলে কাছে ধরে ধরে সোনার নট পড়ে। আবিষ্কার ভালো লাগে, চলে যাচ্ছে ওপরে সুন্দর বেলজিয়াম ভিক্টোর ধীরে মুক্ত হয়ে বসার বেদি সিংহাসনে লাগানো। এখানে নাম করা নর্তকীরা হীরাবাই, মুকুবাই, মুন্নিবাই, লক্ষ্মীবাই এরা সকলেই নাচগান করে যাচ্ছে। তাদের আর এই যে ক্রমগুলো দেখছেন এইগুলোকে যেমন বিদ্যার্থী সক্রেটিস, মেরি, শিশু, পরি, আমাদের এদের জানেন এরা সেপ্টেম্বর জৈন, এই রাজাবাবুদের গুরুদেব বাড়ি, ওদের পরিভাষা এটা দাদাজির বাড়ি, মানে উনি আসলে 5 বছর 6 বছর অন্তর একটু এই রুমে শিক্ষা দীক্ষা দেওয়া হয় জৈন ধর্মে। উনি গুরুদেব বসেন, তাদের শিক্ষা গুরু এখানে থাকে কিছুক্ষণ। এই মূর্তিগুলো ফলো করবেন, এগুলো শিব মূর্তি জৈন ধর্মে, একে শ্বেত ভৈরব বলে। সাদা শিব ভৈরব মানে শিব, ওটা কাল ভৈরব, যাকে আমাদের বয়স হলে বেনারস, কাশী, উজ্জয়িনীতে দেখতে যায়। সেই কাল ভৈরবটা দেখে নি, হ্যাঁ সেই কাল ভৈরবটা দেখ। আচ্ছা বাবু, প্রত্যেকে এগিয়ে আসবে, এরও ইতিহাস আছে। আমাদের গাইডদের বলে দিলেন যে এটা 800 থেকে 1000 বছর। আমরা সেটাই আপনাদের বলি, 800 থেকে 1000 বছর আগে গাজীর গাড়ির এই মূর্তি, এবং পাথরটা বলে দিয়েছে বেলে পাথর। আমাদের যিনি আসেন আমরা যেমন বলি যে গোর্খাদের আমরা নেপালিদের পছন্দ করি, টাকা পয়সা হলে তাদের রাখার চেষ্টা করি সিকিউরিটি হিসাবে। আর নবাব রাজাদের পর্তুগিজদের এরা অর্থের হয় ভারতে ঢুকলেই ধরা পড়বে, আর পড়লেই তাদের একেবারে সঙ্গে সঙ্গে কাজ দেওয়া হবে, প্রাণে মারতেন। তাই দেখুন এই রাজবাড়ির রাজাদেরও বলেছেন যে তোমরা এইভাবে সবাই রাখতে ভয় করবো নইলে মরবো, আর ধরা পড়লে শত্রু পক্ষের হাতে এরা সঙ্গে সঙ্গে বিষ পান করে নেয়, যেমন পটাশিয়াম সাইনাইড খেয়ে নেয়। পুরো কষ্ট। আর আমরা যদি পরিচারিকা প্রাণ মারছেন, তাই না? এদের জৈন ধর্মে 24 জন কাঠগোলার এত সুন্দর বাগান দেখে একদম আমরা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। সুন্দর ছবির মতো সাজানো এই বাগান। এবার আমরা দেখে চললাম কাটরা মসজিদ দেখতে। এটি হলো কাটরা মসজিদ। মসজিদটি চকবাজারের পূর্ব দিকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। মুর্শিদ কুলি খাঁ মসজিদটির ভিতরে এমন জায়গায় নিজের সমাধিমহ নির্মাণ করেন যাতে মসজিদের প্রবেশের পথে সকলের পদধূলি তার সমাধির উপরে পড়ে। নবাবের বিশ্বাস ছিল জীবনের ভুল ভ্রান্তির প্রায়শ্চিত্ত করে তার আত্মা বেহেশতে গমন করবে। মসজিদের উচ্চতা 70 ফুট। মসজিদের ভিতরে চত্বরে একসঙ্গে নামাজ পড়তে পারতেন কয়েকশো মানুষ।
নামাজ পড়ার জন্য শতরঞ্চি কাটা আছে। চত্বরটির চারধারে ছোট ছোট প্রকোষ্ঠ দিয়ে ঘেরা। এইগুলি দূরের কোরআন পাঠার্থীদের জন্য নির্দিষ্ট ছিল। বর্তমানে দুটি মিনার ভূমিকম্পে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। পিছনের দুটি মিনার মসজিদের সামনে বর্তমান প্রবেশপথটি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। তারাই এটাই এখন দেখাশোনা করে। এরপরে আমরা চললাম মতিঝিল বা মুক্তা হ্রদ দেখতে। মুর্শিদাবাদের লালবাগের প্রায় 1.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হাজারদুয়ারি প্রাসাদের প্রায় 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে এর অবস্থান। অনেকের মতে মতিঝিল ছিল ভাগীরথী নদীর একটি সর্পিল বাঁকা পথ। আবার অনেকে মনে করেন নবাব আলীবর্দীর সময় মুর্শিদাবাদে বহু অট্টালিকা প্রস্তুত করার জন্য ইটের জন্য যে মাটি তোলা হয়েছিল সেই খাতগুলোই মতিঝিলে পরিণত হয়েছে। সেই সময় ওই ঝিল থেকে প্রচুর পরিমাণে মতি সংগ্রহ করা হতো বলে এর নাম রাখা হয়েছিল মতিঝিল। মতিঝিলের রক্ষণাবেক্ষণের জন্য আলীবর্দীর জামাতা মোহাম্মদ নওয়াজের আলী খান এই ঝিলের তীরে নিজ স্ত্রী মেহেরুন্নেসার জন্য একটি অপূর্ব প্রাসাদ নির্মাণ করেছিলেন। মতিঝিলের ওই প্রাসাদের নাম ছিল সাঙ্গই দালান। পাথর দিয়ে তৈরি ছিল মেহেরুন্নেসার প্রাসাদ। এখানে শুধু প্রাসাদই ছিল না, ছিল তোরণ, মসজিদ, বাগান, ধনভাণ্ডার সহ আরো অনেক কিছু। মতিঝিল মূলত একটি অশ্বরাগ প্রকৃতির হ্রদ। পশ্চিম প্রান্ত দিয়ে শুরু করে ইউ টার্ন নিয়ে আবার কাছাকাছি পশ্চিম প্রান্তেই শেষ হয়েছে। পশ্চিম পাশের এক প্রান্তে আছে মসজিদ, সমাধি ক্ষেত্র, আর মধ্যখানে বিশাল বাগান ও হ্রদের শেষ প্রান্তেই ছিল ঘসেটি বেগমের প্রাসাদ। এই প্রাসাদ আজ আর নেই, মাটির সঙ্গে মিশে গিয়েছে। এখানে একটি মসজিদ রয়েছে, তা কালা মসজিদ নামে আখ্যা লাভ করেছে। কেন এই নাম তা জানা যায় না। মসজিদটি আকারে খুব বড় নয়। মসজিদের 3টি গম্বুজ রয়েছে। মতিঝিল দেখার পর আমরা নেক্সট পয়েন্ট দেখতে গেলাম হাজারদুয়ারি প্রাসাদ। পর্যটকদের কাছে মুর্শিদাবাদের প্রধান দর্শনীয় স্থান হাজারদুয়ারি প্যালেস বা মিউজিয়াম। যদিও ইতিহাসে এই প্রাসাদ ব্রিটিশ ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার নজির হিসাবেই পরিচিত, তবে তা কেবল ইতিহাসের পাঠকদের কাছেই। সাধারণ দর্শনার্থীর জন্য এটি একটি দর্শনীয় জায়গাই বটে। তবে সে যাই হোক, ইতিহাসকে তো আর অস্বীকার করা যায় না, হোক সে জয় পরাজয়ের গ্লানি বা বিশ্বাসঘাতকতা। হাজারদুয়ারি প্রাসাদের প্রাঙ্গণের মধ্যে যে কয়েকটি পর্যটন আকর্ষণ রয়েছে তার মধ্যে ইমামবাড়া, একটি কামান ও একটি টাওয়ার ঘড়ি উল্লেখযোগ্য। এর মূল প্রাসাদের ভেতরে রয়েছে অনেক ঐতিহাসিক উপকরণ। হাজারদুয়ারি প্রাসাদ প্রাঙ্গণে উত্তর পাশেই রয়েছে ভারতের সবচেয়ে বড় ইমামবাড়াটি। এটি দোতলা এবং এর দীর্ঘ 207 মিটার দীর্ঘ। ইমামবাড়া মহরমের মাসের 1 দিন থেকে 10 তারিখ পর্যন্ত ইমামবাড়াটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। যদিও ইমামবাড়া ও হাজারদুয়ারি প্রাসাদের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি মদিনা মসজিদ। এর আকার বেশ ছোট। আসলে এটি মসজিদের আকৃতি বিশিষ্ট একটি ছোট ভবন। এটি মূলত হযরত মুহাম্মদ মদিনার রওজা মোবারকের অনুরূপ একটি প্রতিকৃতি। এটি সিরাজের সময়ের স্থাপত্য শিল্পের একমাত্র নিদর্শন। সিরাজ নিজে এই মদিনার জন্য কারবালা থেকে পবিত্র মাটি মাথায় করে নিয়ে বই এনেছিলেন। মায়ের প্রতিজ্ঞা পালনেই তিনি এটি করেছিলেন। সিরাজের মা আমিনা বেগম। মুর্শিদাবাদ শহরটি ঘুরে দেখতে মোটামুটি 2 দিন সময় অবশ্যই লাগে, কিন্তু আমাদের সময় না থাকায় আমাদের গঙ্গার ওপারটার দেখা হলো না। আমরা একদিনেই এই গঙ্গার এপারটা দেখেই বাড়ির পথে রওনা দিলাম। রাস্তায় আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেছিল। হাইওয়েতে পান্থ তীর্থ বলে একটি হোটেলে আমরা বাস দাঁড় করিয়ে রাতের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এখন রাত 9:30 বাজে। আমাদের সবারই খিদে লেগে গেছিল। আমাদের
ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেছিল, তাই আমরা রাতের ডিনারটা এখানেই করে নিলাম। এই হোটেলটি খুবই ভালো, খুবই সুন্দর। তাই তোমরাও যদি এই রাস্তা দিয়ে এখান দিয়ে যাও, কখনো বাসে করে বা গাড়ি করে, এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারো। এখানকার মিষ্টিও খুব ভালো। আমরা সবাই এখান থেকে সরভাজা মিষ্টি যার যেমন ক্ষমতা সঙ্গে নিয়ে নিলাম বাড়ির জন্য। মুর্শিদাবাদে আগত পর্যটকদের উদ্দেশ্যে একটি কথা বলছি। একবেলার সফরে মুর্শিদাবাদে 30% ঐতিহাসিক স্থাপত্য দেখা সম্ভব। সম্পূর্ণ মুর্শিদাবাদ দেখতে হলে কমপক্ষে 1-2 দিন এখানে থাকলেই ভালো হয়। 300 বছরের ঐতিহাসিক শহর দেখা বা জানার জন্য একবেলা সময় নিতান্তই কম। সারা জেলা অঞ্চল জুড়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপত্য। সেই সব স্থাপত্যগুলোর সামান্য কিছু ইতিহাস আমি তুলে ধরলাম, এবং সম্পূর্ণটা দেখানো এই 20-30 মিনিটে কোনো মতেই সম্ভব না। তাও এই স্মৃতি ধরে, ইতিহাসের স্মৃতি মনের মধ্যে নিয়ে এগিয়ে চললাম বাড়ির দিকে। বাড়ি পৌঁছতে আমাদের হয়তো রাত 1টা বাজবে, কিন্তু তাতে আমাদের আনন্দর কোনো কমতি নেই। খুবই আনন্দ উৎসাহ নিয়ে আমরা বাড়িতে ফিরছি। তবে আরেকটি দিন সময় থাকলে আরেকটু ভালো লাগবে। ভিডিওটি যদি তোমাদের সম্পূর্ণ দেখার পরে ভালো লাগে, তাহলে একটি লাইক শেয়ার করে আমাদের পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটি প্রথম দেখছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও, তাহলে নতুন ভিডিও আসলেই তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।